হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি ডিএসসি বি1 অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা ডিএসসি বি1 এই পেপারটি পড়ছো তাদের আমি আজকের শর্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা প্রতিদিন আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেছো, আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো বা টেলিগ্রাম গ্রুপে রয়েছো বা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা কমেন্ট করেছো, স্যার ডিএসসি বি1 এর শর্ট প্রশ্ন আমরা প্রথম পার্টটি করে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় পার্টের প্রশ্ন। দ্বিতীয় পার্টে কী কী প্রশ্নগুলো রেখেছি, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি কথা বলবো, যদি তোমরা কেউ আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। চলো দেখে নেওয়া যাক আমাদের এই পলিটিক্যাল একাডেমি থেকে মূলত এই যে শর্ট প্রশ্নগুলো তোমাদের জন্য কি কি রাখা হয়েছে। আর একটি কথা বলি, আমাদের যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমরা দেখেছো সাজেশানে, এখনও পর্যন্ত যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সাজেশানগুলো দেখতে পাবে। সেই সাজেশানগুলো অনুযায়ী আমাদের সমস্ত উত্তর কিন্তু উত্তরপত্র আমাদের তৈরি করা আছে। সেই উত্তরপত্রগুলো তোমরা কিন্তু যদি বাই করতে চাও অবশ্যই ফোন করবে এই নাম্বারে 86200639। আর এই ক্লাসটি হয়ে যাওয়ার পরে এই যে পিডিএফটি সম্পূর্ণ তোমরা ফ্রিতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে অবশ্যই পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। চলো প্রথম প্রশ্নটি কি বলছে, নিরবিচ্ছিন্ন উন্নয়নের যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নিরবিচ্ছিন্ন যে উন্নয়ন তার যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করতে বলেছে। কি কি আমি একটু বেশি করে দিয়ে থাকি যাতে তোমাদের মনে থাকে। প্রথমটি হচ্ছে দুঃখ দারিদ্র্য মোচন, দ্বিতীয় বলছে ক্ষুধা দূরীকরণ, তৃতীয় বলছে গুণগত মানের শিক্ষা প্রদান, আর চতুর্থত বলছে লিঙ্গের সাম্য গড়ে তোলা। দ্বিতীয় প্রশ্নটি বলছে নিরবিচ্ছিন্ন উন্নয়ন কত সালে গ্রহণ করা হয়। নিরবিচ্ছিন্ন উন্নয়নের যে প্রকল্প, যে পরিকল্পনা, সেটা কত সালে গ্রহণ করা হয়, সেটা 2015 সালে গ্রহণ করা হয়। তৃতীয়ত যে প্রশ্নটার কথা বলছে চিরস্থায়ী উন্নয়নের 5টি মূল স্তম্ভ কি কি। তোমরা কিন্তু এটা নেটে একটু সার্চ করে দেখে নেবে, যদি এখানে ভুল থাকে আমি বলবো, তবুও তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। চিরস্থায়ী উন্নয়নের 5টি মূল স্তম্ভ কি কি বলছে, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস এবং পার্টনারশিপ। এই জায়গাটা তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো ঠিক আছে কিনা। তারপরে প্রশ্ন কি বলছে ভারত ও নেপাল সীমানা সুরক্ষার যে কোনো একটি যৌথ উদ্যোগ আলোচনা করো বা যৌথ উদ্যোগ কি নিয়েছে সেটা লেখো। 2014 সালে BWG অর্থাৎ দ্য বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ তৈরির মধ্য দিয়ে তাদের সীমানা সুরক্ষার জন্য একটা প্রকল্প বা একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। কি বললাম, BWG দ্য বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। পরের প্রশ্নটি কি বলছে, 5 নম্বরের প্রশ্নটি বলছে ভারত ও নেপালের মধ্যে সগৌলি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়। 1816 সালে স্বাক্ষরিত হয়। তখন আমরা স্বাধীন হয়নি বা স্বাধীনতাপ্রাপ্ত হয়নি। 1816 সালে ভারত এবং নেপালের মধ্যে সুগৌলির চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্নটি বলছে 2014 সালে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের স্বাক্ষরিত 16টি চুক্তি স্বাক্ষরকারী 2 রাষ্ট্রপ্রধানের নাম লেখো। 2014 সালে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জি জিনপিং। তারপরে প্রশ্নটি বলছে দক্ষিণ এশিয়া সম্পর্কে ভারতের বৈদেশিক সম্পর্কের একটি কৌশল উল্লেখ করো। ভারতের যে কৌশল কি নিয়েছিল দক্ষিণ এশিয়া সম্পর্কে, দক্ষিণ এশিয়ার দিকে তাকিয়ে ভারত কি কি কৌশল নিয়েছিল, দক্ষিণ এশিয়াকে হাতের মুঠোয় রাখা বা দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে যে বিদেশ নীতি, সেখানে মূল যে বিদেশ নীতি হচ্ছে পূবে তাকাও নীতি বা যাকে আমরা বলি লুক ইস্ট পলিসি। এখন তোমরা জানো সেটা পাল্টে গিয়ে হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি। মূলত নরসিংহ রাওয়ের আমলে এই লুক ইস্ট পলিসিটা নেওয়া হয়েছিল এবং আমাদের এখন 2014 সালে আমাদের এটাকে পাল্টে নরেন্দ্র মোদীর আমলে করা হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। আরেকটা হচ্ছে নেইবার ফার্স্ট পলিসি অফ ইন্ডিয়া, মানে যারা প্রতিবেশী তারাই হচ্ছে প্রাথমিক, তাদেরকে আমরা বলছি প্রাথমিক। নেইবার ফার্স্ট, যারা প্রতিবেশী তারাই হচ্ছে আমাদেরকে প্রথম গুরুত্ব দেওয়া প্রয়োজন, তারাই হচ্ছে আমাদের কাছে প্রথম।
তার বলছে ভারত কি তালিবান নিয়ন্ত্রণকারী আফগানিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন? বর্তমানে আমরা বলতে পারি হ্যাঁ, তাদেরকে গুরুত্ব দিয়েছে। তারপরে বলতে পারি বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতের রাজনৈতিক জীবনে 1974 সাল কেন গুরুত্বপূর্ণ? তোমরা জানো 1974 সালে কি ঘটেছিল? সর্বপ্রথম 1974 সালে প্রথম ভারতের ভূগর্ভে পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটানো হয়। পারমাণবিক যে বিস্ফোরণ সেটা 1974 সালে প্রথম পরীক্ষামূলকভাবে ঘটানো হয়। এই জন্য 1974 সালটা গুরুত্বপূর্ণ একটাই কারণ যে সেই সময় থেকে ভারতবর্ষ ধীরে ধীরে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেখা যায়। পরেরটা বলছে কি? পরেরটা বলছে শক্তি ব্যতীত স্বপ্ন, শান্তি, শক্তি হবে না, এটা শান্তি ব্যতীত স্বপ্ন ছাই হয়ে যাবে। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে জওহরলাল নেহরুর। এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন জওহরলাল নেহরু। এই জন্য কিন্তু জওহরলাল নেহরু তোমরা জানো যে তিনি পঞ্চশীল চুক্তির কথা বলছেন, পঞ্চশীল নীতির কথা বলছেন, মূলত জোট নিরপেক্ষ নীতির কথা বলছেন। তোমরা ইন্টারন্যাশনাল রিলেশন যারা পড়ছো বা এই ডিএসসির এই যে পেপারটা যারা দক্ষিণ এশিয়ার পার্টটা পড়ছো, খুব ইন্টারেস্টিং পার্ট। এই সম্পর্কিত আমাদের যে সমস্ত বড় প্রশ্ন তোমাদের B1-এর সমস্ত নোটগুলো, B1, A1, তোমাদের A2, B2 সমস্ত নোটস কিন্তু আমাদের রেডি হয়ে রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে বাই করতে পারো কিংবা আমাকে সরাসরি ফোন করে সেখান থেকে তোমরা নিতে পারবে। পরের প্রশ্নটি চলে যাও, বলছে কি সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ক হচ্ছে 1985 সালে প্রতিষ্ঠিত হয়। তার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি, দেখো এর উদ্দেশ্যটা কি। সার্কের কি উদ্দেশ্য? বলছে এর উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু সে কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে এবং তার লক্ষ্যটা কি সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পরের যে প্রশ্নটি বলছে, দেখো বলছে সার্কিক লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? সার্কিক লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। সার্কিক লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। তারপরে প্রশ্ন কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের সর্বপ্রথম সভাপতি কে ছিলেন বা সর্বপ্রথম আমরা বলতে পারি মহাসচিব কে ছিলেন? মহাসচিব ছিলেন ট্রিগভি লি। তারপরে বলছে ভারতের কোন সাল থেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়? ভারত কোন সাল থেকে পারমাণবিক রাষ্ট্রধর হিসেবে পরিগণিত হয়? 1974 সালে 18ই মে। 1974 সাল থেকে মূলত পারমাণবিক শক্তিধর হিসেবে ভারত উঠে আসে। সেই যে বললাম পরীক্ষামূলক চুক্তির মধ্য দিয়ে ভারত ধীরে ধীরে পরমাণু শক্তিধর গড়ে ওঠে। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি কি বলছে, নেপালের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদানের একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। বলছে আমি অনেকটাই লিখেছি কিন্তু তোমাদের বলে দেবো, দুটো পয়েন্ট লিখলেই তোমাদের হবে মূলত। বলছে 1970-80 সালে বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত চুক্তি করেছিল ভারত ও নেপালের সাথে। এমনকি ভারত ও নেপালে সব থেকে বেশি বিনিয়োগ করে থাকে। ভারত নেপালে সব থেকে বেশি বিনিয়োগ করে থাকে এবং ভারত ও নেপাল যৌথভাবে হেডেল পাওয়ার প্রজেক্ট, এটা কিন্তু খুব মনে রাখবে, এইটুকু লিখলেই হবে। হেডেল পাওয়ার প্রজেক্ট এর উদ্যোগ নিয়েছে, এটা গ্রহণ করেছে যৌথভাবে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের জন্য। যৌথভাবে বলছি অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা ভারত গ্রহণ করেছে। আবার নেপালের প্রথম যে হাইওয়ে, ত্রিভুবন হাইওয়ে, এটাও লিখলে হবে। এই ত্রিভুবন হাইওয়েটাও কিন্তু এখানেও কিন্তু বিনিয়োগ করেছে। পরের প্রশ্নটি বলছে যে ভারত ও শ্রীলঙ্কা সম্পর্কে যে কোনো একটি উল্লেখযোগ্য সমস্যাকে চিহ্নিত করো। যে কোনো একটি উল্লেখযোগ্য সমস্যা কি ছিল? ভারত সরকার সরকারিভাবে 12ই জানুয়ারি 2011 সালে ভারতীয় জেলেদের উপর হামলা করার জন্য শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করে। আসলে 2011 সালে আমাদের যে ভারতের যে জেলেরা ছিল তাদেরকে ধরে বা তাদেরকে আটকায় 2011 সালের 11ই জানুয়ারি সরকারিভাবে। তখন কি করেছিল? 11 সালে 12ই জানুয়ারি ভারত সরকার তখন এই নৌবাহিনীর উপরে তারা নৌবাহিনীর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। এটা তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বা সমস্যা বলা যেতে পারে। তারপরের প্রশ্ন বলছে এলটিটি এর পুরো নাম কি? এলটিটি তোমরা জানো শ্রীলঙ্কার একটা জঙ্গি গোষ্ঠী আমরা মূলত বলে থাকি। এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম। লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম। পরের প্রশ্নটা কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা সবাই জানি
সালের 24শে অক্টোবর। এটা কিন্তু মনে রাখবে, 1945 সালের 24শে অক্টোবর। দেখো পরের 20 দাগে প্রশ্নটি কি বলছে, বলছে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি বিশেষ সংস্থার নাম লেখো। আমি অনেকগুলো সংস্থা বলে দিয়েছি, দুটো সংস্থা না, আমি অনেকগুলো সংস্থার কথা বলছি, ILO, WHO, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি। তারপরে প্রশ্নটি বলছে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। তারপরে বলছে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। এটুকু মনে রাখবে, জাতিপুঞ্জের এখন বর্তমান যে মহাসচিব আছে আন্তোনিও গুতেরেস। পরের প্রশ্নটি বলছে সিটিবিটি এর পুরো নাম কি? সিটিবিটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি বা সর্বাত্মক পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি। পরের প্রশ্নটি বলছে এনপিটির পুরো নাম কি? এনপিটির পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নির্জোট দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম যে আমাদের নির্জোট দেশসমূহের যে প্রথম সম্মেলন বলতে পারি, বা জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য যে প্রথম সম্মেলন কোথায় হয়েছে? 1961 সালের বেলগ্রেডে। 1961 সালের বেলগ্রেডে সম্মিলিত হয়। তার পরের প্রশ্নটি বলছে পররাষ্ট্রনীতির লং রেঞ্জ গোল কাকে বলে? লং রেঞ্জ গোল, মিডিল রেঞ্জ গোল, শর্ট রেঞ্জ গোল, এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে লং রেঞ্জ গোল বা দূরপাল্লার নীতি, হ্যাঁ দূরপাল্লার নীতি কাকে বলা হয়? পররাষ্ট্রনীতির লং রেঞ্জ গোল কাকে বলে? লং রেঞ্জ গোলের লক্ষ্য হচ্ছে সেই সব স্বপ্ন বা সেই সমস্ত পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠন করতে চায়। যেমন ভূতপূর্ব সোভিয়েত রাশিয়ার প্রধান রূপকার লেনিনের স্বপ্ন ছিল বিশ্বের সর্বত্র সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে লং রেঞ্জ গোল, মানে আমি একটা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করব। একটা লং রেঞ্জ একটা পরিকল্পনা, অনেক দিন ধরে সেটা চলতে থাকবে। 100 বছর, 200 বছর, 400 বছর, এমনকি 500 বছর পরেও সেটা প্রতিষ্ঠিত হবে। আজকে না হলেও কালকের হবে। অর্থাৎ এবছর হোক, 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, নিশ্চয়ই একদিন না একদিন সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। এই যে একটা লক্ষ্য, এই যে দূরপাল্লার একটা লক্ষ্য, অনেক দূরে গিয়ে প্রতিষ্ঠিত হবে, এই যে চিন্তা ভাবনা, এই যে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যেটা এগোনো হয়, সেটাকে বলা হয় কি? লং রেঞ্জ গোল। পরের প্রশ্নটি কি বলছে? বলছে পররাষ্ট্রনীতির মধ্যবর্তী পাল্লার লক্ষ্য কি? মিডিল রেঞ্জ গোল যাকে বলা হয়। মিডিল রেঞ্জ গোল হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, স্বাধীন আণবিক শক্তি বা যেটাকে পারমাণবিক শক্তি বলি, তার শক্তি উৎপাদনের মধ্যে সামর্থ্য অর্জন ইত্যাদি। যে আমাকে পারমাণবিক শক্তিতে শক্তিশালী হতে হবে, আমাকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে হবে, আমাকে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে অগ্রগতি ঘটাতে হবে। এই যে গোলগুলো থাকে, আমি আজ থেকে 20 বছরের মধ্যে আমার পারমাণবিক শক্তিশালী দেশ হয়ে উঠব, আমি 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে আমি প্রযুক্তিবিদ্যার দিক থেকে আমি উন্নত হয়ে উঠব। এই যে তার লক্ষ্য, এটাকে বলছে যে আমার এটা মধ্যপাল্লার লোক। আর ছোট ছোট গোল থাকে। ছোট ছোট গোল কীরকম? ছোট ছোট পরিকল্পনা, সেটা বিদেশ নীতির ক্ষেত্রে নয়, আমাদের নিজস্ব নীতির ক্ষেত্রেও ছোট ছোট গোলগুলো আমরা করে থাকি, সেগুলো আলাদা বিষয়। বলছে ইউএস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালায়েন্স কত সালে গড়ে ওঠে? ইউএস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালায়েন্স কত সালে গড়ে ওঠে? 1995 সালে। পরের প্রশ্ন বলছে বৈদেশিক ক্ষেত্রে ভারতে লুক ইস্ট নীতি কার আমলে গৃহীত হয়? আমি এক্ষুনি বলছিলাম নরসিংহ রাও বলে, নরসিংহ রাও বলে, এগুলো একটু দেখে রাখবে। তারপরে বলছে বসুন্ধরা সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? বসুন্ধরা সম্মেলন 1992 সালে আফ্রিকার রিও ডি জেনিরোতে প্রথমে এই সম্মেলনটি হয়ে থাকে। তারপরে বলছে স্টকহোম সম্মেলন কত সালে কোথায় স্বাক্ষরিত হয়? স্টকহোম সম্মেলন 1972 সালে সুইডেনের স্টকহোমে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্নটি কি বলছে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখককে? খুব গুরুত্বপূর্ণ একটি বই। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখককে? বলছে র্যাচেল কারসন। মনে রাখবে, র্যাচেল কারসন হচ্ছে সাইলেন্ট স্প্রিং এর গ্রন্থের লেখক। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়?
42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে প্রশ্ন বলছে 2023 সালের G20 এর সভাপতিত্ব করেন কোন দেশ? ভারতবর্ষ। পরের প্রশ্ন বলছে ভুটান ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতার একটি উদাহরণ দাও। ভুটানের সামরিক বাহিনীকে প্রশিক্ষিত করার জন্য ভারতের 1000 সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রশিক্ষণ দল স্থায়ীভাবে ভুটানে অবস্থান করে। পরের প্রশ্ন বলছে কত সালে ভারত এবং ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক শক্তি ও বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত হয়? 1949 সালের 8ই আগস্ট। তারপরে প্রশ্ন বলছে ভারত ও ভুটানের মধ্যে সর্বপ্রথম বাণিজ্য সংক্রান্ত চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়? 1972 সালে। তারপরে প্রশ্ন বলছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1998 সালে। একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ যে প্রশ্নটি বলছে ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1950 সালে। মোটামুটি তোমাদের 80টার মতো আমি প্রশ্ন তোমাদের দিয়েছি এই পার্ট থেকে, যে দুটো পার্টে ভাগ করা হয়েছে। এই পার্টগুলি তোমরা দেখবে, আগের পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই পিডিএফটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই জয়েন করে যেতে পারো, সেখানে ফ্রিতে এই পিডিএফটি দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং আমাদের বেল আইকনটা বাজিয়ে রাখবে। এরকম অনেক তোমরা ভিডিও পাবে, সাজেশনের ভিডিও, শর্ট পোস্টের ভিডিও এবং আমাদের যে পড়ানোর ভিডিও সেগুলো আসতে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভালো থেকো।